সুপ্রিয় দর্শক, ইউরোভিশন টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ইউরোভিশন টিভির নিয়মিত আয়োজন অতিথির কথা অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছেন লাঘেম দলের হয়ে আসন্ন মিউনিসিপ্যাল নির্বাচনে অংশগ্রহণ করবেন আকাশ হেলাল, যিনি এবার আর্জেন্টাইন এরিয়া থেকে মিউনিসিপ্যাল নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আজকে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। আকাশ হেলাল, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাদেরকে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। প্রথমেই যদি জানতে চাই যে আপনি ফ্রান্সে কবে এসেছেন? আমি ফ্রান্সে যখন এসেছিলাম আমার বয়স 8 বছর ছিল, 2002 সালে। আচ্ছা, এই যে 8 বছরের একজন আকাশ হেলাল, আজকে একজন পরিণত আকাশ হেলাল, দীর্ঘ যে একটা সময় এখানে কাটিয়েছেন, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দর্শকদের। সংক্ষেপে বলতে মানে আপনার জীবনটা কিভাবে কাটিয়েছেন এখানে পড়াশোনা? এখানে আমি 8 বছর বয়সে আসার পরে সবকিছু নতুন ছিল, কিন্তু খুব সহজে আমার সবসময় ইচ্ছা ছিল যে এখানকার যে সমাজ আছে এখানে পড়াশোনার মাধ্যমে এখানে অনেকেই ভালো কিছু করছে, অনেক দেশের মানুষ আছে আপনারা জানেন ফ্রান্সে, আমি বাংলাদেশি হিসেবে কেন পারবো না। তো ওই জেদ থেকেই পড়াশোনার জন্য ইচ্ছা। আমি এখানে পুরোপুরি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। আমি লিসেতে থাকতে সায়েন্সে পড়েছি, তারপর আমি লতে ঢুকি। তো এখন লতে পড়াশোনা করছি এবং আপনারা জানেন যে রাজনীতিতেও ঢোকার চেষ্টা করছি। এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে বাংলাদেশি রাজনীতি করছে ফ্রান্সে এসেও, তো আপনি সরাসরি ফ্রান্সের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন, এবার নির্বাচন করছেন, এটার অনুপ্রেরণাটা কি? আপনি কিভাবে যুক্ত হলেন? আসলে বাংলাদেশি এখানে যারা রাজনীতি করে, আমি মনে করি যে বাংলাদেশি রাজনীতিটা শুধু বাংলাদেশে করা উচিত, কারণ রাজনীতি মানে সমাজের জন্য কাজ করা, সমাজকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি সেই বিষয় নিয়ে কাজ করা। তো আমার মনে হয় না এখানে থেকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে পারি। তো আমরা এখানে যারা আছি, আমরা যদি এইখানে রাজনীতি করি অবশ্যই এই দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারবো এবং বাংলাদেশের কমিউনিটিকে আমরা সাহায্য করতে পারবো। সেটা বাংলাদেশের রাজনীতি করে সম্ভব না, শুধুমাত্র এইখানকার মূলধারা রাজনীতি করেই আমাদের কমিউনিটিকে আমরা অনেক স্ট্রং করতে পারবো। আচ্ছা, আপনি যে দলের হয়ে নির্বাচন করছেন এবং যে এরিয়াতে নির্বাচন করছেন, এগুলো যদি একটু দর্শকদের বলতেন। তো আমি এখানে লা রিপাবলিক en মার্শ দল থেকে নির্বাচনে দাঁড়িয়েছি, আর্জেন্টাইন শহর থেকে। আমাদের যে গ্রুপটা আছে এখানে শুধু লা রিপাবলিক en মার্শ না, আরও অনেক ধরনের গ্রুপ আছে, ডানপন্থী হোক বামপন্থী হোক। তো আমরা সবাই একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি করেছি। আপনার নির্বাচনী ইশতেহার কি? তো আমাদের যে ইশতেহার বলতে আপনি যে জিনিসটা বোঝাচ্ছেন, আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে এই জায়গাটা, এই শহরটাকে অনেক স্ট্রং করা। আসলে 20 বছর ধরে এখানে যেই দুইজন মেয়র ছিল তারা কিন্তু এই জায়গায় অনেক ইমপ্রুভ করেছে, কিন্তু একই সাথে এখানকার যেই কমার্শিয়াল বিষয়গুলো আছে, অর্থনৈতিক বিষয়গুলো আছে, সেগুলো আস্তে আস্তে অনেক ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এখানে আমার বাসার আশেপাশে অনেক বড় বড় মার্কেট ছিল, লেক্লেয়া, তারপরে লেক্লেয়া বন্ধ হওয়ার পর এখানে ফ্রি হয়েছে। সেটা উদাহরণ হিসেবে আমি বলছি, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছে। সিকিউরিটির সমস্যা হোক বা এখানে ইনভেস্টমেন্ট করার যে সমস্যাগুলো হোক, সেই সকল কারণে তারা এখান থেকে চলে গিয়েছে। তো আমাদের পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে আবার নতুন করে এখানে ইনভেস্ট করার যে ইচ্ছাটা, সেই জিনিসটা বাড়ানো, এখানে অর্থনীতিটা বাড়ানো এবং একই সাথে এখানকার যে পরিবেশ আছে, এনভায়রনমেন্ট আছে, সেগুলো নিয়েও আমরা কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, আমি যদি সরাসরি জিজ্ঞেস করি যে আপনি নির্বাচিত হলে বাংলাদেশি কমিউনিটির জন্য আসলে কি কাজ করবেন? বাংলাদেশি কমিউনিটির জন্য যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে, যেটা সরাসরি আসলে করা খুব কঠিন, কারণ এটা যেহেতু মিউনিসিপ্যাল নির্বাচন, এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিটির জন্য কাজ করা। কিন্তু তারপরেও আমরা যখন নির্বাচন করছি অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হচ্ছে, অনেক এমপি, অনেক এখানে সরকারের গভর্নমেন্টের যে সকল মিনিস্টার আছে তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ রাখতে পারছি। তো আমাদের যে বাংলাদেশি কমিউনিটির সমস্যাগুলো আছে সেটা খুব সহজেই কিন্তু আমরা এখন তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের যে চাহিদাগুলো আছে সেটা আমরা তাদেরকে খুলে বলতে পারবো, যাতে করে তারা একটা আইন আমাদের জন্য তৈরি করতে পারে, যাতে করে আমাদের সমস্যাগুলো সলভ করার জন্য তারা আমাদেরকে হেল্প করতে পারে। আচ্ছা, আমরা দেখতে পারি যে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বড় প্রবলেম হচ্ছে প্রায়শই বাংলাদেশিরা এখানে নির্যাতনের শিকার হয়, ছিনতাইয়ের শিকার হয়। তো এই ক্ষেত্রে এটার আসলে প্রতিকার কি হতে পারে? যেহেতু আপনি আইনের একজন ছাত্র হিসেবে, এটা প্রতিকারটা কিভাবে এটার প্রতিকার করা যায়? আসলে এই সিকিউরিটির যে সমস্যার কথা আপনি বলছেন বিভিন্ন এলাকায় হচ্ছে, সেটা শুধু আমাদের বাংলাদেশে না, এখানে বিভিন্ন দেশের মানুষরাই কিন্তু সিকিউরিটির সমস্যায় ভুগছে। তো আইনগতভাবে যে জিনিসটা আমরা প্রথমে করতে পারি সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের কমিউনিটির মানুষরা
এই সমস্যায় ভুগছে। তো আমরা পিটিশন করতে পারি। এখন যেহেতু আমরা মূলধারা রাজনীতিতে ঢুকছি, আমরা এখানে বিভিন্ন এমপি আছে, তারপর যেই জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গায় যে সকল এমপি আছে তাদের সাথে আমরা আলোচনা করতে পারি, যেটা আমরা বিসিএফ এ অলরেডি করেছি। ড্যানিয়েল ওবনু নামে একজন এমপি ছিল, তার সাথে আমরা কথা বলেছি আমাদের সমস্যা নিয়ে। তো উনি আমাদেরকে আশ্বাস জানিয়েছেন যে উনি সরকারের সাথে কথা বলবে। তো এরকম করে কিন্তু আমরা যদি সরকারের সাথে সরাসরি আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমি আশা করি যে ওইসব জায়গায় সিকিউরিটি বাড়বে। তারপরে ব্যক্তিগতভাবে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে ভিকটিম হওয়ার সাথে সাথে আমরা পুলিশ ফোর্সকে জানাবো, কমপ্লেইন করবো। অনেকে কমপ্লেইন করতে ভয় পায়। প্রথম কারণ হচ্ছে যে তাদের কাগজ নেই, কিন্তু ফ্রান্স কিন্তু মানবাধিকারের দেশ। কাগজ থাকুক বা না থাকুক, আমরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তো ব্যক্তিগতভাবে প্রথমে আমাদের কমপ্লেইন করা উচিত। কমপ্লেইন করার পরে যদি কাজে না লাগে, আমরা একত্রিত হয়ে এখানে যত সংগঠন আছে সব সংগঠন একসাথে হয়ে আমরা ফ্রান্সের সরকারের সাথে একটা কানেকশন তৈরি করতে পারি, যাতে করে এই সমস্যাগুলো তারা সলভ করতে আমাদেরকে হেল্প করে। এবারের নির্বাচনে, মিউনিসিপ্যাল নির্বাচনে 9-এর অধিক বাংলাদেশি প্রার্থিতা করবেন। তো এই বিষয়টা অনেকে আশার দিক দেখছেন যে বাংলাদেশি তরুণরা এখানে ফ্রান্সে এগিয়ে যাচ্ছে। আবার কিছু আছে অনেকে বলছেন এটা লোক দেখানোর জন্য নির্বাচন। এই বিষয়ে যদি আপনি একটু খোলাসা করতেন, বিষয়টা আসলে কি? আসলে হাস্যকর বিষয় হচ্ছে যে রাজনীতি মানেই কিন্তু একটু সমালোচনা থাকবে। তারপরে মানুষের সামনে প্রচারণার বিষয়টা কিন্তু আসে। প্রচারণা করলেই কিন্তু মানুষ আমাদেরকে দেখছে। তো সেই ক্ষেত্রে এরকম মনে হতে পারে যে আমরা লোক দেখাচ্ছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিশেষ করে আমার যে বিষয়টা, আমি কিন্তু অনেক আগে থেকেই রাজনীতিতে জুড়ে আছি। আমি আইনে পড়াশোনা করছি, তো রাজনীতির উপরে সবসময় আমার একটা আগ্রহ ছিল। এবং আমি স্টুডেন্ট থাকতেও কিন্তু 2 বছর নির্বাচিত হয়েছি। এখানকার স্টুডেন্টদের একটা কাউন্সিল থাকে, একটা মানে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল থাকে, সেখানে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন মিটিং করে তারপর ইউনিভার্সিটির সমস্যাগুলো তুলে ধরে। তো সেখানে আমি নির্বাচিত ছিলাম। তো অনেক আগে থেকে আমি রাজনীতিতে ঢোকার চেষ্টা করছি। তো বর্তমান সময়ে ন্যাশনাল ভাবে এই জিনিসটা করার চেষ্টা করছি, এবং ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আমি এমপি ইলেকশনে দাঁড়াবো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা আসলে লোক দেখানো না। প্রথমবার ফ্রান্সে 9 জন, আমার মনে হয় আরো বেশি, অনেকেই বলতে চাচ্ছে না, নাম হয়তো আমরা জানি না। হ্যাঁ, তো এটা কিন্তু আরো ইন্টারেস্টিং বিষয়, কারণ অনেকেই বলছে যে লোক দেখানো, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে সেটা প্রচার করতে চাচ্ছে না। তো আমার মনে হয় না তারা লোক দেখানোর জন্য এই জিনিসটা করছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা ক্রিটিসাইজ না করে এটা আরো উৎসাহিত করা উচিত। এতজন ব্যক্তি ঢুকছে, লোক দেখানো হোক বা না হোক, এটা আমার মনে হয় না আমাদের কমিউনিটির জন্য খারাপ কিছু। এটা ভালোর দিক দিয়েই যাচ্ছে। তো এটা এনকারেজ করা উচিত, এবং তাদেরকে ক্রিটিসাইজ না করে তাদেরকে আশা। এই যে বাংলাদেশিরা নির্বাচন করছে, এখন আমাদের তো অনেকেরই এখানে বুথ নেই, অথবা হচ্ছে আমি নির্দিষ্ট আপনার যে এরিয়া আছে, বাংলাদেশিরা যে এরিয়াগুলো থেকে নির্বাচন করছে ওই এরিয়াতে বুথ দিতে পারছি না। তারপরেও আমরা অনেকভাবে আপনাদের সহযোগিতা করতে পারি। কিভাবে আপনারা এই সহযোগিতাটা প্রত্যাশা করছেন কমিউনিটির কাছে? প্রথমে আমাদেরকে উৎসাহিত করো, কারণ অবশ্যই আমাদের প্রথমবার অনেকেই রাজনীতি শুরু করেছে আমাদের মধ্যে। তো উৎসাহিত করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে এটা সত্য যে অনেকেই বাংলাদেশিদের মধ্যে অনেকেই ফ্রেঞ্চ ন্যাশনালিটি নাই। তারপরেও তারা যদি আমাদেরকে আমাদের প্রচারণাটা চালিয়ে যায়, আমাদের পিছনে থাকে, তাহলে দেখা যায় যে আমরা যে পার্টিতে আছি তারা দেখতে পারবে যে আমাদের কিন্তু অনেক ইনফ্লুয়েন্স আছে। যে আমি আমার উদাহরণটা দিই, যখন আমি আমার যেই মেয়র ক্যান্ডিডেট আছে ওনার সাথে পরিচিত হয়েছি, তারপর ওনার সাথে কথা বলেছি, উনি যখন দেখতে পেরেছে যে আমার অ্যাক্টিভিটি কি, উনি কিন্তু জানতে পেরেছে যে আমার পিছনে অনেক বাংলাদেশি ভাই বোন আছে। তো সেটা দেখে কিন্তু উনি অনেক খুশি হয়েছে, এবং আমার উপরে তার কনফিডেন্সটা বেড়েছে। কারণ একজনের পিছনে যদি অনেক মানুষ থাকে, নিশ্চয়ই সে একটা কিছু করছে এবং তাকে বিশ্বাস করা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি সব ক্যান্ডিডেটের পিছনে থাকি, তাদেরকে উৎসাহিত করি, সেটা প্রথমে অনেক বড় একটা হেল্প। আর প্রত্যেকটা সিটিতে কিন্তু ন্যাশনালিটি সহ ফ্রেঞ্চ বাংলাদেশি আছে। তো প্রচারণার মাধ্যমে কিন্তু তারা জানতে পারবে যে তাদের শহরে একজন বাংলাদেশি প্রার্থী আছে। তো তাদের জন্য জানা ইজি হয়ে যাবে, এবং তারা যদি তাদের ইচ্ছা হয় সেই ব্যক্তির পক্ষে ভোট দিতে পারবে। ব্যক্তিগত প্রশ্ন যদি করি, আপনি শেষ কবে দেশে গিয়েছিলেন?
শেষ আসলে ব্যস্ততার কারণে আমি শেষবার বাংলাদেশে 2014-তে গিয়েছিলাম, এরপর আসলে অনেক কারণে যাওয়া হয়নি, পরীক্ষার কারণে, তারপর কাজের কারণে। আমরা যদি একটা প্রশ্ন করি যে এরকম বাংলাদেশের কোন বিষয়টা আপনার কাছে মনে হয়েছে হয়তো এরকম যদি বলতে পারি যে আপনি এটা ফ্রান্সে পাচ্ছেন না, মিস করছেন, এরকম কোনো বিষয় আছে আপনার? বাংলাদেশে যে বিষয়টা ফ্রান্সে পাচ্ছে না, বাংলাদেশে যে বিষয়টা ফ্রান্সে আসলে পাওয়া যায় না, সেটা হচ্ছে মানুষের মধ্যে আন্তরিকতা। কারণ এইখানে যারা থাকে তারা অনেকটাই ইন্ডিভিজুয়াল, তো দেখা যাচ্ছে যে একসাথে থাকা, পারিবারিকভাবে থাকা, সেটা কিন্তু ফ্রান্সে এরকম তেমন একটা পাওয়া যায় না। তো সেই জিনিসটাই আসলে মিস করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে বাংলাদেশের যে সংস্কৃতিগুলো আছে, বাংলাদেশের যে খাবারগুলো আছে, সেটা সবসময় এই দেশে সহজে পাওয়া যায় না, সেটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য আপনার কোনো কাজ করার ইচ্ছা আছে সরাসরি বাংলাদেশের মানুষের জন্য? বাংলাদেশের মানুষের জন্য আমি অলরেডি কাজ করছি, সেটা রাজনীতির বাইরেও, বিসিএফ এর মাধ্যমে। বিসিএফ যে সংগঠন আমার খুব ভালো লাগে, কারণ সেটা খুবই নিউট্রাল এবং অরাজনৈতিক একটা সংগঠন, এবং সেখানে আমি বাংলাদেশিদেরকে সাহায্য করার চেষ্টা করছি। তারপরে আমার একটা পেজ আছে, ফ্রেঞ্চ ল উইথ আকাশ, সেখানে আমি বিনামূল্য আইনগত তথ্য দিয়ে থাকি বাংলা ভাষায়, যাতে করে বাংলাদেশি ভাই বোনরা খুব সহজেই এইসব প্রসেসগুলো করতে পারে। তো এইভাবে আমি হেল্প করছি, এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য কিছু কাজ করার ইচ্ছা। সেটা হচ্ছে, বাংলাদেশে আপনারা জানেন যে গণতান্ত্রিক এবং রাজনৈতিক বিভিন্ন সমস্যা আছে, মানবাধিকারের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, তো সেগুলো সলভ করা বা সেগুলোর বিপক্ষে কথা বলার ইচ্ছা আছে। বর্তমান সময়ে অনেক তরুণরা ফ্রান্সে আসছে, যেটা ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির জন্য একটা আশার দিক। এই তরুণরা কিভাবে এখানে প্রতিষ্ঠিত হতে পারে, সেই উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে অনেক কিছুই বলার আছে, সেটা কারণ এখানে আসার পর আমি খেয়াল করেছি যে অনেক তরুণরা মানে স্বপ্ন দেখতে ভয় পায়। অনেক বাবা মারও আসলে তাদেরকে সহজে উৎসাহিত করতে পারে না, কারণ তারা মনে করে যে ইংল্যান্ডে তারা অনেক কিছু করতে পারতো, আমেরিকাতে অনেক কিছু করতে পারতো। কিন্তু আমার মনে হয় ফ্রেঞ্চ ড্রিম জিনিসটা দেখা উচিত। আমরা আমেরিকান ড্রিম দেখি, ইউকে ড্রিম দেখি, কিন্তু ফ্রেঞ্চ ড্রিমটা দেখা উচিত, কারণ এখানে কিন্তু তরুণরা অনেক কিছু করছে। অনেকেই আছে ইঞ্জিনিয়ার, অনেকেই আছে ডক্টর, অনেকে লয়ার, কিন্তু তারপরে অনেক তরুণরা আছে যে তাদের পথটা তারা খুঁজে পাচ্ছে না, বা তাদেরকে ওইভাবে উৎসাহিত করা হচ্ছে না। তো আমি তাদেরকে বলবো যে যতটুকু সম্ভব এখানে ভালো মতো পড়াশোনা করা, এবং যদি রাজনীতিতে ঢোকা সম্ভব হয় সেটাও করা, কারণ রাজনীতির মাধ্যমে কিন্তু কমিউনিটিকে শক্ত করা সম্ভব। যদি তারা মানে দলীয় রাজনীতি পছন্দ না করে, তারা পড়াশোনার মাধ্যমে করতে পারে, পলিটিক্যাল সায়েন্সে পড়তে পারে, লতে পড়তে পারে, সেভাবেও কিন্তু তারা রাজনীতি করতে পারে। এখানে যে অনেকগুলো গ্রুপ আছে, বাংলাদেশে অনেকগুলো সংস্থা আছে, গ্রুপ আছে, অনেক কমিটি আছে, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় যে একটা কুন্দল কাজ করে সবসময়, একটা দলের সাথে আরেকটা, একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের মধ্যে। এই বিষয়টা মনে হয় যদি সমাধান না হয়, বা এই কুন্দলটা যদি না শেষ হয়, তাহলে কমিউনিটি এগিয়ে নেওয়া আসলে সম্ভব হবে না। এই ক্ষেত্রে আপনি মানে কি বলতে চান, যারা গ্রুপ নেতৃবৃন্দ আছেন বা যারা এখানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন আপনি? তাদের উদ্দেশ্য একটাই কথা, কারণ আমরা এখানে যারা আছে আমরা কিন্তু সংখ্যালঘু, আমরা কিন্তু মাইনরিটি। তো আমরা যেহেতু মাইনরিটি, তো আপনারা জানেন যে কোনো দেশে যারা মাইনরিটি, তাদের কিন্তু অধিকারের ক্ষেত্রে মানে তাদের অধিকার পেতে, লাভ করতে অনেক কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডিভাইডেড হয়ে যাই, এক গ্রুপ বামপন্থী, ডানপন্থী, বা বিভিন্ন ধার্মিক কারণে বা রাজনৈতিক কারণে যদি আমরা ডিভাইডেড হয়ে যাই, তাহলে কিন্তু সমস্যা। তো যেহেতু আমরা সংখ্যালঘু, আমাদের একত্রিত হওয়া দরকার। অনেক কমিউনিটি কিন্তু খুবই একত্রিত, যেরকম এখানে যারা ইন্ডিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে, তারা কিন্তু খুবই পাওয়ারফুল, খুবই স্ট্রং, বিশেষ করে শ্রীলঙ্কানরাও। তো আমাদের একত্রিত হওয়া লাগবে, কারণ একত্রিত না হলে বাংলাদেশের কমিউনিটি অনেক উইক হয়ে যাবে। আর আপনি যে একটু আগে বলেছিলেন যে বিভিন্ন এলাকায় বাংলাদেশিরা ভিকটিম, তো সেটা আমরা সলভ করতে পারবো না। তো এটার সলিউশন একটাই, একত্রিত হওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। অনেকগুলো হতাশার দিক থাকলেও যে আশার দিক হচ্ছে, ব্যবসা বাণিজ্য কিন্তু বাংলাদেশিরা অনেক ভালো করছে। কয়েকটা ব্যবসা তো হচ্ছে বাংলাদেশিদের অধীনে বলা যায়, আপনি যদি ট্যাক্সি ভ্যানের কথা বলেন বা এরকম কিছু ব্যবসা আছে। তো এটাকে আপনি কি এরকম ভাবে দেখছেন? ব্যবসা খুবই ভালো একটা দিক, কারণ ব্যবসার মাধ্যমে কিন্তু আমরা
এখানে অ্যাক্টিভিটি তৈরি করতে পারছি এবং আমরা বাংলাদেশিদেরকে কাজও দিতে পারছি, আমরা কাজ তৈরি করতে পারছি, ব্যবসার মাধ্যমে কিন্তু কাজ তৈরি করা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো যে যদি সম্ভব হয়, সামর্থ্য থাকে তাহলে এখানে ব্যবসা করতে, এবং যদি আরও মানে তাদের জন্য মানে তাদের যদি ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশিদের, এবং যদি সম্ভব হয় বাংলাদেশিদেরকে কাজ দিতে, কারণ এইটার মাধ্যমে কিন্তু, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে কাজ পাচ্ছে না, কাজ নিয়ে অনেক সংগঠনের কাছে যাচ্ছে কিন্তু তারা তেমন একটা হেল্প করতে পারছে না। আমার মনে হয় যেহেতু আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু আমরা মানুষদেরকে কাজ দিতে পারি। আর সর্বশেষ যদি জিজ্ঞেস করি যে অনেকেই কাজ পাচ্ছে না, অনেকের আছে কাগজ আছে, কাজের বৈধতা আছে কিন্তু কাজ পাচ্ছে না, এই ক্ষেত্রে যদি কোনো আপনার পরামর্শ থাকে যে আসলে কিভাবে খুঁজলে সে কাজ পাবে বা কোন দক্ষতাটা তার অর্জন করতে হবে? প্রথম যেই দক্ষতা দরকার এই দেশে কাজ করার জন্য সেটা হচ্ছে ফ্রেঞ্চ জানা। তো এখানে আসার পরে আমি জানি যে খুব কঠিন হয়ে যায়, কারণ দেশে পরিবারের জন্য টাকা পাঠানো লাগে, তো সেক্ষেত্রে কাজের ব্যস্ততার কারণে ফ্রেঞ্চ শেখা হয় না। তারপরেও আমাদের উচিত ফ্রেঞ্চ শেখা, কারণ আপনি যদি এখানে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান ফ্রেঞ্চটা কিন্তু একদম ম্যান্ডেটরি, এটা ছাড়া আপনি কখনো মানে কাজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো ফ্রেঞ্চ শেখা, এবং দেশের অনেকেই একটা ভুল করে দেশে যেই কাজগুলো করেছে বা দেশে যে ডিপ্লোমা আছে সেটা এখানে আর ইউজ করে না বিভিন্ন কারণে। তো ওই স্কিলসগুলো সামনে তুলে ধরা ফ্রেঞ্চ শেখার পরে, এবং ওই সেক্টরগুলোতে কাজ খোঁজার চেষ্টা করা, কারণ অনেকেই এই ভুলটা করে। এখানে এসে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ রেস্টুরেন্টে কাজ খোঁজে কিন্তু তাদের দক্ষতা কিন্তু অন্য সেক্টরে, তো সেখানে কিন্তু তারা চেষ্টা করে না। এখানে পোলম্প্লো আছে, তারপর আরও মিশ্র লোকাল আছে, তাদেরকে বললেই কিন্তু ওই সেক্টরে কাজ খোঁজার জন্য তারা চেষ্টা করবে এবং হেল্প করবে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার? দর্শকদের উদ্দেশ্য আমার একটাই কথা, এখানে প্রথমবার এটা মানে ইতিহাসে ঢুকেছে এরকম বলা যেতে পারে, 9 জন বা আরো বেশি বাংলাদেশি রাজনীতিতে ঢুকেছে, তাদেরকে অবশ্যই আপনারা উৎসাহিত করার চেষ্টা করবেন। আর বাবা মাদের জন্য একটা কথা, এখানে অনেক কিছু করা সম্ভব, এখানে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, এবং বাংলাদেশিদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। তো সবসময় আপনাদের বাচ্চাদেরকে আপনারা উৎসাহিত করবেন এখানে ভালো কিছু করার, পড়াশোনা করা, বা পড়াশোনার বাইরে অনেক কিছু করা সম্ভব আছে, সেগুলো যাতে তাদের যতটুকু স্বপ্ন আছে সেই স্বপ্ন যাতে তারা পূরণ করতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চাদের পিছনে সবসময় থাকা। ইউরোভিশন টিভি নিয়ে কিছু বলবেন? ইউরোভিশন টিভি আমি ফলো করি, অনেক আগে থেকে আমি দেখছি, এবং আপনার ইউটিউব চ্যানেল আমি সাবস্ক্রাইবার। তো সেক্ষেত্রে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে যে ফ্রান্সের আইন সম্পর্কে এবং এখানে যে প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আরও বেশি ভিডিও যাতে আপনারা করতে পারেন, কারণ সেটা বাংলাদেশিদেরকে অনেক সাহায্য করবে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ফ্রান্সের অতি পরিচিত মুখ আকাশ হেলালের সাথে। আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো অনুষ্ঠানে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।